আর জামাতের সংস্কার হচ্ছে মধ্যযুগীয় সংস্কার হচ্ছে, সেটা তো সম্ভব না। ওরা হচ্ছিল যে রং বদলায়, কখনো কোথায় যায় ঠিক নাই। বিএনপি এখন মিন্স বিজনেস, বিএনপি যেটা চায় সেটা করবে। যদি ভোটার টার্নআউট যদি 60-70% হয়ে যায়, তাহলে যে যাই করতে চায় সে আর্মস নিয়ে আসলে যাওয়াতে পারবে না। এক ধরনের নির্বাচনী আবহের মধ্যে এই মুহূর্তে দেশ। যদি অনেকেই বলছেন যে নির্বাচন নিয়ে শঙ্কা রয়েছে, কিন্তু আমরা সবাই জানি নির্বাচন প্রয়োজন। আর নির্বাচন প্রয়োজন বলেই রাজনৈতিক দল, সাধারণ মানুষ, গণমাধ্যম সব ক্ষেত্রেই নির্বাচনমুখী। তারপরেও কেন সংশয়, কি কারণে সংশয়, সেই বিষয়গুলো খতিয়ে দেখতে গণমাধ্যম নানাভাবে কাজ করছে। আমরাও সেই জায়গাটিতেই এসে দাঁড়িয়েছি এবং জানতে চাই রাজনীতি কি ভাবছে, নির্বাচন গণতন্ত্রের পথে নেবে কিনা, সে অনেক দূরে কি দেখতে পাচ্ছে, সেই আলোচনাটা করতে চাই। আজ আমাদের সাথে আলোচনায় আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল মাহমুদ টুকু এবং একই সাথে তিনি সিরাজগঞ্জ 2 আসনের প্রার্থী। জনাব ইকবাল মাহমুদ টুকু, আপনাকে স্বাগত জানাচ্ছি। অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ, আমাকে এই একটা ক্রুশিয়াল টাইমে ডেকেছেন, আমার কাছ থেকে শুনতে চাচ্ছেন। আমরা তো শুধু এই যুগের না, আমাদের আগে অনেক সময় কাটিয়ে আসছি, পাকিস্তান কাটিয়েছি, বাংলাদেশে। একটু শুনতে চাই। আমরা জানি আপনি মুক্তিযোদ্ধা, ছাত্র রাজনীতি করে আসা সেই 69-এর সময় থেকে বা 60-এর দশক থেকে যদি আমি বলি, সেই 54 বছর পর, মুক্তিযুদ্ধের 54 বছর পর কোন বাংলাদেশ দেখছেন আপনি? আসলে মুক্তিযুদ্ধ আমি এই প্রশ্নটার উত্তর দেওয়ার বলতে আমি বলবো যে আমার কাছে খুব এটা কষ্টকর। আজকে আমরা 71-কে নিয়ে যখন কেউ প্রশ্ন করে, 71-কে নিয়ে একেবারে ছুরির শান দিয়ে টেলিভিশনের টকশোগুলোতে নানান রকমের ন্যারেটিভ তৈরি করে, একজন মুক্তিযোদ্ধা, একজন 60-এর দশকের রাজপথের কর্মী হিসাবে হৃদয়ে রক্তক্ষরণ হয়। এটার জন্য তো আমরা জীবন দিতে যাই নাই। যেটা যারা জীবন দিয়েছে আমাদের মুক্তিযুদ্ধে, তাদের প্রতি ভেঞ্চি কাটার মতো না। এগুলোকে আমি তর্ক বলি না, এগুলোকে কুতর্ক বলি। 71-এ কী হয়েছে আমি জানি, পাকিস্তানরা কি করেছে আমি জানি, কারণ আমরা তখন তরুণ ছিলাম, যুবক ছিলাম। আমি নিজেও তো পাকিস্তানে বসবাস করেছি, আমি জানি ওরা আমাদেরকে কি চোখে দেখতো। সুতরাং ওদের নিয়ে সাফাই করার জন্য এখন যারা নেমেছে, আমি বলবো যে তারা বাংলাদেশ থেকে বিশ্বাস করে না। আর যারা বাংলাদেশে বিশ্বাস করে না, তাদের বাংলাদেশের রাজনীতি করার উচিত না আমি মনে করি। কিন্তু তাদের অনেক বয়ানও তো আমরা দেখি যে পরবর্তী প্রজন্ম একটা বয়ান, দ্বিতীয় বয়ান হচ্ছে যে তারা এটা মুছে ফেলতে চান, দ্বিতীয় বয়ান, তৃতীয় বয়ান হচ্ছে যে তারা ক্ষমা চেয়েছেন। আমি একটা করে উত্তর দিই, একটা উত্তর দিই। একটা হলো যে আমাদের দেশে কিন্তু গণতন্ত্র এসে গেছিল, এবং পার্টিকুলারলি কেয়ারটেকার গভর্নমেন্ট যখন এস্টাবলিশড হয়ে গেছিল, তখন কিন্তু গণতন্ত্রে বাংলাদেশের মানুষ বাই পার্টির রুল এস্টাবলিশ করে ফেলছিল। একবার তুমি না পারলে আর একবার আরেকজনকে দিচ্ছিল। কিন্তু এই ভ্যাকুমটা তৈরি করলো আমাদের পতিত ফ্যাসিস্ট হাসিনা। আর একটি দল, যেটা নাকি কখনো তাকে ব্যান্ড করা হয়, কখনো তাকে ছেড়ে দেওয়া হয়, সেই দলটি এই সুযোগ নিয়ে যে কাজটা করে তার দলের ভিতর ভিড়ে গেল। ভিড়ে যে আস্তে আস্তে আমাদের নতুন প্রজন্মকে নানান পলিটিক্স দেওয়া শুরু করলো। এবং আমি মনে করি যে এটা যে তারা জানতো না, এটা সঠিক না। তারা জানতো, তাদের দলের মধ্যে ঢুকে তারা অন্য রাজনীতি চর্চা করছে, কিন্তু তারা চেয়েছে তাদেরকে ব্যবহার করতে, ক্ষমতায় টিকে থাকার জন্য। সেই জন্যই আমরা দেখেছি হেলমেট বাহিনী, পিটানো বাহিনী, অনেক কিছু দেখেছি ছাত্রলীগের। তো যার ফলে হয়ে গেছে কি, এই যে ভ্যাকুমটা সৃষ্টি হয়েছে। এবং মানে আপনাকে বুঝতে হবে যে পৃথিবীর সব জায়গায়, বিশেষ করে মুসলমান দেশগুলোতে, যখন এই ধরনের স্বৈরতন্ত্র চলে, সেই সময় কিন্তু একটা ব্রিডিং গ্রাউন্ড তৈরি হয় ফর দ্য এক্সট্রিম রিলিজিয়াস পার্টিস। এটা সব জায়গায় হয়েছে এটা। এবং বাংলাদেশেও যখন বিএনপিকে একেবারেই স্পেস দেওয়া হচ্ছিল না, তখন যে শূন্যতা তৈরি হয়েছিল, তখন এর মধ্যে ওরা ঢুকে ওদের সাথে থেকে ওদের দলকে গুছিয়ে নিয়েছে। এবং যার ফলে ওই সময় ইউনিভার্সিটির যে ছাত্ররা ভর্তি হয়েছে, তাদেরকে তারা মোটিভেট করে। এবং এখন তো মোটামুটিভাবে বিশ্ববিদ্যালয়, বিশেষ করে পাবলিক বিশ্ববিদ্যালয়ে যেসব ছাত্ররা আসে, তারা তো একটা ইসলামিক ব্যাকগ্রাউন্ড নিয়ে আসে, মাদ্রাসা থেকে পাশ করে। সেই সুযোগটা তো শেখ হাসিনা তৈরি করে দিয়ে গেছে, এবং তারা ঢুকে গেছে।
আরও মোটিভেট করছে, করে আজকে তারপর তাদের নানান রকম আর্থিক ব্যবস্থা আছে, তাই দিয়ে ছাত্রদেরকে মোটিভেট করার চেষ্টা করেছে, করে আজকে আমরা এইখানে দাঁড়িয়ে আছি। আচ্ছা, এই যে যে জায়গাটা দাঁড়িয়েছি সেটা বাংলাদেশ না, এ বাংলাদেশ হতে পারে না। বাংলাদেশের মানুষের শিক্ষিতই বলেন, কৃষকই বলেন, শ্রমিকই বলেন, বাংলাদেশের মানুষের মধ্যে একটা সাংস্কৃতিক মন আছে, যার জন্য তারা সব ধরনের রিলিজিয়ান অনুষ্ঠানে তারা পার্টিসিপেট করতো, মেলার মধ্যে পার্টিসিপেট করতো। সেই যে আমাদের যে সোশ্যাল ফ্যাব্রিকটা, এখন সেই সোশ্যাল ফ্যাব্রিকটাকে ভেঙে দেওয়ার জন্য এরা নেমে পড়েছে। আমি মনে করি এটা খুব সহজ হবে না, বাট মানুষ তো আমাদের দেশের মানুষ জোয়ারে ভাসে। আচ্ছা, এই আলাপে আমি আবার ফিরবো আপনার কাছে, কিন্তু এই যে তারা যে এই জায়গা, তাদের যে উত্থান হলো একটি বিশেষ রাজনৈতিক দলের, তারা যে মাঠে কাজ করার বা রাজনীতি করার সুযোগ পেল, সেটা তো বিএনপিও হাত ধরে করেছে। বিএনপি তার সাথে জোটে গিয়েছে, আন্দোলনে গিয়েছে, সরকারে বসেছে, সরকারেও জায়গা দিয়েছে। আমাদের সময় ভূমিটা পেয়েছিল, কিন্তু ভূমিটা পেলেও তেমন ভূমি পায়নি। কারণ আমাদের সময় কিন্তু 2টা 3টা 4টা সিটের বেশি পায় নাই। কিন্তু এই যে 17 বছরে হাসিনা নিজে বলতেন যে আমি চলে গেলে উগ্রপন্থীদের উত্থান হবে, তাহলে উনি উগ্রপন্থীদেরকে ব্রিড করছে এবং জানতো যে আমি গেলে এরা উত্থান হবে। সুতরাং মানে বুঝে হোক না বুঝে উনি করছে এটা, এবং যার ফলে আজকে আমাদের এইটাতে এই অবস্থার মধ্যে যে ইউনিভার্সিটিগুলোতে জিতছে। ওরা হচ্ছিল যে রং বদলায়, কখন কোথায় যায় ঠিক নাই। একসময় হাসিনার সাথে আন্দোলন করে কোরআন শরীফ উপহার দিয়ে বিএনপির পতন ঘটিয়েছে, আবার আর এক সময় এসে বিএনপির সাথে এসে সব ক্ষমতার ভাগাভাগি করেছে। এখন যে বলে না আমরা আমাদের সব 2 দলকে দেখেছেন, আমাদেরকে দেখেন নাই, ওরা সবসময় ক্ষমতার ভাগাভাগি ছিল। আমরা যখন 71-এ মুক্তিযুদ্ধ করি, তখন যে মালিক গভর্নমেন্ট ছিল, সে মালিক গভর্নমেন্টে ওদের 4টা না 5টা মন্ত্রী ছিল। তো ক্ষমতা ওরা সবসময় মানে চোরা পথে এসে ক্ষমতা ভোগ করে। তাহলে কি এইটাতে বিএনপি তাদের সাথে দূরত্ব তৈরি হয়েছে? না, এই রিলেশন না, এখন পলিটিক্সটা তো হয়ে গেছে। বিএনপি একটা তো উদারপন্থী দল বিএনপি, এবং জিয়াউর রহমান সাহেবের যে বাংলাদেশি জাতীয়তাবাদ, বাংলাদেশের জাতীয়তাবাদ তো ইটস ইনক্লুসিভ পলিটিক্স। বাংলাদেশের জাতীয়বাদীতে উনি তো পাহাড়ি থেকে শুরু করে সবাইকে নিয়ে উনি পলিটিক্স করতে চাইছেন। মুক্তিযোদ্ধা হিসেবে মুক্তিযুদ্ধ করলেন, আপনি বলছিলেন একটু আগে যে অস্ত্র জমা দিয়ে আপনি ফিরে গেলেন, আপনারা আসলে আসতে চাইলেন না ক্ষমতায়। আমরা দেখলাম 71-এর পর মুক্তিযোদ্ধারা যারা মুক্তিযুদ্ধ করেছেন তারা কোনো ধরনের দাবি দাওয়া না করে বেশিরভাগই ফেরত গেছেন নিজের জায়গায়। আমরা 90 আপনারা আন্দোলন করেছেন, 90-এর আন্দোলনের পরও আপনারা ফিরে গেছেন নিজেদের কাছে। আমরা দেখলাম 24-এ একটি অভ্যুত্থান, ছাত্র জনতার অভ্যুত্থান দেখলাম আমরা। 24-এর পর আপনি আসলে কেমন বাংলাদেশ দেখছেন এই ছাত্র জনতার অভ্যুত্থানের পর? 24-এর মুক্তিযুদ্ধ, 24-এর সশস্ত্র মুক্তিযুদ্ধ সাথে এইটাকে মিলানো যাবে না। তাহলে তো 91 মিলাতে হবে। 91 তো গণ আন্দোলন হয়েছে, 91 তো আফসার যে ডিক্টেটর চলে গেছে। তো তাহলে কেন এটাকে আমরা বলবো বিপ্লব? এটা তো বিপ্লব না, এটা গণ উত্থানের মাধ্যমে একটা সরকারের পতন হয়েছে, যে সরকার স্বৈরাচার সরকার ছিল, 17 বছর মানুষকে নির্যাতন করেছে, হত্যা করেছে। সেটা তাহলে কি এটাকে আসলে একটা রাজনৈতিকভাবে ব্যবহার করার চর্চা আবার দেখতে পান, যে কোনো অভ্যুত্থান আন্দোলন সবকিছুকে একটা রাজনীতিকরণ করতে আসলে হয়েছে কি এই উদ্বোধনের পরে একটা দল, যে দলটা জীবনে কোনোদিনও প্রো পিপল ছিল না, যখন ব্রিটিশ আমলেও এই পূর্ববঙ্গের মানুষরা স্বাধীন করার জন্য কথা বলছে, তখনও তারা বিরোধিতা করছে। আবার যখন 47 স্বাধীন হয়েছে, তখনও তারা বিরোধিতা করেছে। 71-এ তারা বিরোধিতা শুধু করে নাই, তাদের ক্যাবিনেটে মন্ত্রী নিয়েছে এবং তারা অক্সিলারি বাহিনী বানিয়ে আমাদের মুক্তিযোদ্ধাকে হত্যা করেছে। তারা এবার এখন নেমেছে। তাদের সবচেয়ে বড় উইক পয়েন্টটা কোথায়? তারা মুক্তিযুদ্ধে বিরোধিতা করছে, এই দুর্বলতা থেকে এখন 24 দিয়ে ওইটাকে ঢাকতে চায়। এটা তো সম্ভব না, এটা ইতিহাস তো কোনো কিছু দিয়ে ঢাকা যায় না। ইতিহাস একটা স্তরে একটা জিনিস সৃষ্টি করে, সেই সৃষ্টি করে
সেই সৃষ্টির সাথে আরেকটা সৃষ্টির তুলনা করা যায় না। তারা সবই এই দেশে বাংলাদেশের অস্তিত্বের বিরুদ্ধে লড়াই করেছে। এখন বাংলাদেশে আছে, এখন ওই অস্তিত্বের বিরুদ্ধে যে ৭১ করেছে সেটাকে এখন তাদের ওই কমপ্লেক্স থেকে এখন ২৪টাকে সাংঘাতিক জায়গায় নিয়ে যাচ্ছে, কিন্তু মানুষ এটা মানবে না। মানুষ মানবে না, কিন্তু রাজনীতিবিদরা কি রাজনীতির জন্য আবার কোনো সমীকরণে যাবেন কখন? এটা তো আমাদের বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি আমরা দেখতে পাই যে এদেরকেই আবার তাদের পক্ষে টেনে ফেলা, টেনে ফেলা, নির্বাচনী ঐক্য বলে ফেলা। আমাদের মধ্যে একটা জিনিস আছে, এবং এটা সত্যি কথা, যে পলিটিক্সের শেষ কথা নাই। আমি কি সেই দলের সাথে যাব যে দল এই দেশের অস্তিত্বই বিশ্বাস করে না? কিন্তু সব রাজনৈতিক দলগুলি তো চুজ করেছে। এই সিচুয়েশনের পরে আমি এখনকার অবস্থা বলছি, আগেরগুলো তো অন্য ছিল। আগেরগুলো তো দে ওয়ার নট ফ্যাক্টর। বাংলাদেশের পলিটিক্সে ফ্যাক্টর ছিল বিএনপি, আওয়ামী লীগ। এখন এরা ফ্যাক্টর হয়ে গেছে, আওয়ামী লীগের অন্যায় কাজ করার জন্য এটা ফ্যাক্টর হয়ে গেছে। এখন এই ফ্যাক্টরটা যারা এখন মানে কি বলবো, যে হঠাৎ করে বেড়ে আমাদের অস্তিত্ব নিয়ে টানাটানি করতেছে, তার সাথে বাংলাদেশের কোনো পলিটিক্যাল পার্টি, যে পলিটিক্যাল পার্টির জন্ম হয়েছে বাংলাদেশের স্বাধীনতা দিয়ে, যে পলিটিক্যাল পার্টির জন্ম হয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধের ঘোষণা নিয়ে, এটা তো আমরা তো দেখেছি ৭ই মার্চে কি ভাষণটা ছিল। সেই ভাষণের শেষে যেটা ছিল কেড়ে দিয়ে বলে, যেটা বলে না কিন্তু আমরা নিজে কানে শুনেছি, জয় পাকিস্তান জয় বাংলাদেশ। ওকে, সেটা স্বাধীনতা ঘোষণা হলে তারপরে এখানে সাথে বৈঠক হতো না। বৈঠক তো স্বাধীনতা নিয়ে বৈঠক হয়নি, বৈঠকটা হয়েছিল ৬ দফা নিয়ে। যখন ২৫শে মার্চের রাতে আক্রমণটা হলো, মানুষ তো জানতো না এরকম একটা আক্রমণ হবে। মানুষ যখন হতাশ, মানুষ যখন পালাচ্ছে, অন রান, কোথায় যাব, কোনো ডাইরেকশন দিয়ে যায় নাই, কি করতে হবে, কোথায় যাইতে হবে কেউ জানে না। সেই মুহূর্তে আমিও একজন, কিন্তু এই দৌড়ের মধ্যে আমি একজন ছিলাম। রাত্রেবেলা একটা দোকানে, চায়ের দোকানে চ্যান্ডিস্টারে একজন এসে বলল যে এক মেজরের স্বাধীনতা ঘোষণা করছে। তো আমরা সবাই হয়ে গেলাম। চ্যান্ডিস্টারে ঘস 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 করে যাচ্ছে, মানে খুব ভালো আওয়াজ যাচ্ছে না। তো এটুকু বুঝলাম যে একটা মেজর বলছে যে আই ডিক্লেয়ার ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। এই কথাটা শুনলাম, তখন যেটা হলো মানুষের মধ্যে, পাকিস্তানের আক্রমণটা দেখেছি, আমরা হতাশ ছিলাম যে এই আক্রমণ ঠেকাবো কেমন করে, আমাদের অস্ত্র নাই, কিছু নাই, আমরা এরকম আর্মিকে ঠেকাবো। যখন দেখলো যে বাঙালি সৈন্যরা বিদ্রোহ করেছে, তখন মানুষের মনে কনফিডেন্স আসলো, হ্যাঁ এবার যুদ্ধ হবে, কারণ আমাদের সৈনিকরা তো নেমে গেছে যুদ্ধে, সমানে সমানে হবে। এই যে মানে ওনার ঘোষণা, যে মানুষের মধ্যে যে একটা রক্তের মধ্যে একটা আগুন বয়ে দিয়েছিল, সেটাই কিন্তু মানুষ ক্যারি করছে এবং যুদ্ধ করেছে। তো সুতরাং ওনার দ্বারা গঠিত যে দল, এটা 100% স্বাধীনতার দল। এবং স্বাধীনতা নিয়ে যারা এইসব আজে বাজে উক্তি করবে, কথা বলবে, তাদের সাথে আর যাই কিছু হোক, রাজনৈতিক মোর্চা হওয়ার কোনো আমি জায়গা দেখছি না সামনের দিনে। হ্যাঁ, যে ইলেকশন নিয়ে সন্দেহ কেন? ইলেকশন নিয়ে সন্দেহ এই জন্যই, কারণ একটা যখন আমরা কেয়ারটেকার গভর্নমেন্ট করলাম, কেয়ারটেকার গভর্নমেন্ট 3 মাসের জন্য আসছে, কিন্তু এই 3 মাসে এসে যে পরিমাণের ইলেকশনের, একটা সুষ্ঠু ইলেকশন করার জন্য যে পরিমাণের গ্রাউন্ড ওয়ার্ক তারা করতো, এই সরকার 1.5 বছর কিছুই করে নাই। এই সরকার 1.5 বছরে কিছুই করে নাই। ওরা যেভাবে অস্ত্র উদ্ধার করেছে, যেভাবে ক্রিমিনালদের লিস্ট করে ক্রিমিনালদের গ্রেপ্তার করেছে, এবং অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তারা একটা ভালো ইলেকশন উপহার দিয়ে চলে গেছে। কিন্তু এই 1.5 বছরে কিন্তু এখনও কিন্তু অস্ত্র উদ্ধার শুরু হয় নাই, এখনও কিন্তু ক্রিমিনালদের ধরা শুরু হয় নাই, এখনও কি বলে যে রিলিজিয়াস এক্সট্রিমিস্ট যারা আছে তাদেরকেও দমন করা হয় নাই, এখনও রাস্তাঘাট বন্ধ করে রেখে দাবি আদায়ের সব করছে। এবং আমি ইদানিং দেখতে পাচ্ছি মানুষ কিন্তু ঘুরে দাঁড়াচ্ছে। এই সরকার তাহলে করলো কি এই সময়টাতে? আই ডোন্ট নো। আমার কাছে তো যদি ইলেকশনটা ভালোভাবে করে তাহলে বলবো যে একটা কাজ করতে পেরেছে, ইলেকশনটা ভালোভাবে করে গেছে। কিন্তু অন্যান্য জায়গায় আমি কার্যক্রম চললো, আমি সেটাই তো বলছি, সেটা বলছি, সংস্কার এই কার্যক্রম, তারপরে মাসের পর মাস এই মিটিং, এর চেয়ে দরকার ছিল সরকারের প্রশাসনিক যে স্থবিরতা শুরু হয়েছে এটাকে ঠিক করা, পুলিশের মধ্যে যে কনফিডেন্স চলে গেছে সেই কনফিডেন্সটাকে ফিরে টেনে পুলিশকে ল অ্যান্ড অর্ডারটাকে ঠিক করা,
তারপরে এই যে আদার্স জায়গায় যেখানে জুডিশিয়ারিটা নষ্ট হয়ে গেছিলো, জুডিশিয়ারিকে ঠিক করা, এগুলো না করে এই সংস্কার করতে দিয়ে সব দলকে ডেকে এনে কফি খেয়ে যে যে জিনিসটা নিয়ে আসলো, সেই জিনিসের মধ্যে বিএনপির যা যা মানা করছে সবগুলি আছে। তাহলে কি সরকারের আর কোনো এজেন্ডা ছিল? তাকে বুঝে করতেছে না বুঝে করতে আমি জানি না। এই যে এখন যে ভোটটা হইতেছে, ভোটটা হলে আমরা কিন্তু প্রথমেই পার্লামেন্টের মেম্বার হব না। সেই জায়গাটাতে আসতে চাই। এই যে ধরুন যে সংস্কার করে যে গণভোটের আবেদন করা হলো, যে একটা গণভোট হবে জুলাই সনদের ব্যাপারে, তাহলে সরকার এটার পক্ষেও দাঁড়িয়েছে। তার মানে সরকার একটা তার যে কাজ, সে কাজটা সে করেছে, সেই কাজটা একটা প্রতিফলন দেখতে চায়, সেটার ব্যবস্থা নিয়েছে। কিন্তু আপনি বলছেন যে সরকার আসলে কোনো কাজ করেনি, কিন্তু সরকার তো এই কাজটা তো করেছে এবং গণভোটটা হোক সেই ব্যবস্থাও করছে। তাহলে কেন আপনার কাছে আমি বললাম যে একটা ছিল যে যেটা মানে জরুরি কাজ করা, সেটা হলো প্রশাসন ঠিক করা, সেটা হলো পুলিশ ঠিক করা। আমি এই রিফর্ম দিয়ে কী করবো যদি আমার এই ভাঙা অবস্থা থাকে, তাই না? তাহলে এই জরুরি কাজ যেটা, যে আমার আইন শৃঙ্খলা ঠিক হয়নি, আমার পুলিশ ব্যবস্থা ঠিক হয়নি, এরকম একটি জায়গায় যখন নির্বাচন হতে যাচ্ছে, আপনার কাছে কি মনে হয়? মানে সাধারণ মানুষের মধ্যে জানা যায় যে এক ধরনের শঙ্কা আছে নির্বাচন। আমার যেটা মনে হয় কি হয়েছে, গত 16 বছর তো নির্বাচন হয়নি, মানুষ ভোট দিতে যেতে পারে নাই। একটা জিনিস আছে, ভোটে যখন মানুষ ঘুরে দাঁড়ায়, তখন কিন্তু কেউ কিছু করতে চাইলে করতে পারে না। আমার ধারণা হচ্ছে যে বিএনপির একজন কর্মী হিসেবে মনে করি আর কি, যে ভোটটা সফল হবে ভোটার টার্নআউটের উপরে। যদি ভোটার টার্নআউট যদি 60-70% হয়ে যায়, তাহলে যে যাই করতে চায়, সে আর্মস নিয়ে আসলে যাওয়াতে পারবে না, মানুষ ধরে পড়বে। যেমন এখন দেখেন না, রাস্তাতে মানুষ দাঁড়ায় যাচ্ছে, তেমন কিন্তু আমার ভোট আমি 17 বছর দেই নেই। আমি গোসল টোসল করে নতুন কাপড় পরে ভোট দিতে গেছি, আর একজন এসে আমার ভোটে বাধা দেবে, মানুষ এটা মানবে না। মানুষও মিলিটেন্ট হয়ে গেছে। সংখ্যা দেখছেন যে আমরা 2 মাস আগেরও আমাদের কাছে আমরা নানা রকম তথ্য যেগুলো পাই মাঠ থেকে, অনেকেই বলছেন যে নির্বাচন না হওয়ার পিছনে একটা সংখ্যা দেখছেন। আবার পরিবেশ নিয়ে অনেকে এক ধরনের অস্বস্তির মধ্যে, আপনার দলেরও অনেকের সাথে আমরা কথা বলেছি, অনেকেই বলছেন যে এক ধরনের না আমি তো বলছি প্রথম থেকে কথাটা বলতেছি যে এগুলো করে নাই, গ্রাউন্ড একটা করে নাই, কেয়ারটেকার গভর্নমেন্ট যা করে তা করে নাই, সেই জন্য নির্বাচনে মানুষের মধ্যে সন্দেহ হয়েছে। এটাই তো আমি বলছি না। তো এখন হচ্ছিল যে আমরা উইদাউট এনি ইলেকশন দেশ কি অ্যাফোর্ড করতে পারবে? উই নিড এ গভর্নমেন্ট, যে গভর্নমেন্টের প্রতি মানুষের আস্থা থাকবে, এবং মানুষ আজকে ফরেন ইনভেস্টমেন্ট নাই, আজকে সব ইনকাম কমে গেছে। এদিকে শেখ হাসিনা ইচ্ছা মতো মেগা প্রজেক্ট করে লোনের উপর লোনের পাহাড় করে গেছে, এটা রিপেমেন্ট শুরু হয়ে গেছে। এই যে রূপপুরের পাওয়ার স্টেশনের পাওয়ারই বেরোয়নি, এখন লাইনই তৈরি হয়নি, এখন রিপেমেন্ট করছে গভর্নমেন্ট। কার টাকা? সাওয়ার মানি, ইওর মানি, তাই না? তো এগুলো করতে হলে তো আমাকে একটা ইলেকটেড গভর্নমেন্ট থাকতে হবে। ইলেকটেড গভর্নমেন্ট যত না দিতে পারবে, তত এই ধরনের এক্সট্রিমিস্টদের উত্থান হবে। শুধু ইলেকশনে যেতে হবে, মানুষ এটা বোঝে ইলেকশন তাদের করতে হবে, তারা আসবে। হয়তো দেখবেন যে এই ইলেকশনে একটু সংঘর্ষ বেশি হবে, বাট ইলেকশনটা জরুরি, ইলেকশনটা হইতে হবে। 16 বছর পর আবার একটা গণতান্ত্রিক ধারায় ফিরতে যাচ্ছে দেশ, সেখানে সব দলই নির্বাচনে অংশ নিচ্ছে। 71-এ আমাদের বিরুদ্ধে থাকা দলটি, আপনিও একটু আগে বললেন যে আবার এক ধরনের পরিবেশ তৈরি করছে যাতে সংশয় তৈরি হয়। সামনের নির্বাচনে কতটা সংকট আসলে তারা তৈরি করতে পারে বলে মনে করেন? একটা জিনিস আপনারা সবাই দেখছেন যে ইউনিভার্সিটিগুলোতে তারা জিতছে, এবং এটা হচ্ছিল যে 17 বছর বিএনপির ছাত্র দল ক্যাম্পাসে ঢুকতে পারে নাই, ছাত্রলীগ পিটিয়ে মানে রুম থেকে খাট চুকি পর্যন্ত বের করে আগুন জ্বালিয়ে দিয়েছে। কিন্তু তারা ক্যামাফ্লেক্স করে, মাইন্ড ইট, তারা বোল পাল্টিয়ে কাপড় পাল্টিয়ে ছাত্রলীগ হয়ে গেছে। ছাত্রলীগ হয়ে আস্তে আস্তে তারা কাজ করেছে। সেখানে তো আমাদের ছাত্র দল তো ইউনিভার্সিটিতে ছিলই না, ঢুকতেই পারে নাই। এখন এই গণ অভ্যুত্থানের পরে তারা তাদের নিজের পরিচয়ে আসল চেহারা বের করেছে। বিপি হচ্ছে
ছাত্রলীগের কোনো জায়গার প্রেসিডেন্ট ছিল, বিবি হচ্ছে ছাত্রলীগ করেছে, স্লোগান দিয়েছে, সে হচ্ছে। তারপরে এই যে অন্যান্য ছাত্র যেগুলো আছে, 2 দিন আগে বক্তৃতা দিয়েছে ছাত্রলীগের পক্ষে, শেখ সাহেবের পক্ষে বক্তৃতা দিয়েছে, তারা এসে আবার এখন মানে দেশের ন্যারেশনটাকে চেঞ্জ করতে চাচ্ছে। তো এতে যেটা হয়েছে, মানুষের মনে একটা পরিবর্তন আছে, সাইকোলজিক্যাল পরিবর্তন, এটা একবারে উড়িয়ে দেবো না, যে পলিটিশিয়ান উড়িয়ে দেওয়াটা আমার জন্য ভুল হবে। আর 2 নম্বর হচ্ছিল যে তারা মেয়েদের মধ্যে প্রচুর কাজ করেছে, তালিমি ক্লাস করে গ্রামগঞ্জের, ন্যাচারালি গ্রামগঞ্জের মেয়েরাতে ধর্মভীরু হয়, হয়, তাদেরকে মধ্যে কাজ করেছে। কাজ করে আমি শপথও করাইছে যে দাঁড়িপাল্লায় ভোট দিতে হবে। তবে এখনই আমি ইদানিং দেখছি গ্রামগঞ্জে মহিলারা ঘুরে দাঁড়াচ্ছে এবং মহিলারা এই প্রশ্নও করছে যে আমি যদি আমার নামাজ না পড়ি তুমি বেঁচে যাবো কেমনে, তোমাদের ইয়ে যাবো। আমি 2-4টা ঘটনা আমি জানি, আমার এলাকায় জানি আমি। এবং আমাদেরও উচিত এটা প্রচার করা যে ইসলাম ধর্মে কোনো প্রভিশন নাই, শর্টকাট প্রভিশন নাই, কেউ দালাল দিয়ে বেঁচতে যাওয়া যাবে না, দালালের কোনো সিস্টেম নাই। তোমাকে নামাজ পড়তে হবে, রশি পড়তে হবে, রোজা করতে হবে, যা 5টা যেটা করতে হবে, তাহলে তুমি বেঁচতে যাবা। এই জিনিসটা আমাদের সবাইকে প্রচার করা উচিত যে তারা এটা যেটা করছে নির্ঘাত। তারা নির্বাচনের মাঠে আসলে কতটা শক্ত প্রতিদ্বন্দ্বী আপনি মনে করেন? আমি দেখো, মানে পলিটিক্সটা হচ্ছিল যে প্রতিদ্বন্দ্বীকে খাটো করে দেখতে নাই, কোনো লুজ হোল্ড রাখতে নাই, সবগুলো বন্ধ করে পলিটিক্স করতে হয়। আপনি কি দেখছেন রাজনীতির? আসলে আমরা যেমন 24-এর পরে কি দেখলাম, যে পরিবর্তনের কথা বলা হলো যে আমরা হিংসা বিদ্বেষ ট্যাগিংয়ের রাজনীতি যেটা শেখ হাসিনা শুরু করেছিল এটা আর করব না। সেখানে কি পরিবর্তন এসছে বলে আপনি মনে করেন আপনার দীর্ঘ যে অভিজ্ঞতা রাজনীতির মাঠে? যারা প্রোগ্রেসিভ পলিটিক্স করেছি, লিবারেল পলিটিক্স করেছি, মনোজগতে পরিবর্তনটা আমরা চিন্তা করছি, কিন্তু যারা নাকি আমি স্টেক হোল্ডার ছিল, যারা এই যুদ্ধ করেছে বা আন্দোলনের ছাত্রই তো নেতৃত্ব দেয়, যারা নেতা হয়ে বেরিয়ে আসছে, আমি তাদের মনোজগতে পরিবর্তন দেখি না। মনোজগতে পরিবর্তন হলে রাস্তা বন্ধ করতো না, মনোজগতের পরিবর্তন হলে কথায় কথায় যে প্রধান উপদেষ্টার পানি ঘেরাও করতো না। মনোজগতের পরিবর্তন হলে দেশটাকে সবাইকে নিয়ে কিভাবে এগিয়ে নেওয়া যায় সেটা চিন্তা করতাম, যে বিএনপির প্রার্থীদের কীভাবে ডিসকোয়ালিফাই করা যায়। এই মনোজগতে এই পরিবর্তনটা আসা উচিত ছিল। হাসিনা এটা করছে, তুমিও সেটা করতেছো না। বিএনপির কি সেই পরিবর্তন এসছে? দায় চাপানোর যে অভিযোগ, সেখান থেকে কি বিএনপি শিক্ষা নিয়ে তার আমার এখন পর্যন্ত আমাদের দলের মানে চেয়ারম্যান উনি যতগুলো বক্তব্য দিয়েছে, উনি কি কারো উপর দায় চাপিয়েছেন? আমার তো মনে হয় চাপায় নেই, আমরাও চাপাই না। তাই তবে ওইটা তো বলতে হয় আমাকে, হিস্ট্রি যদি বলতে হয় কেন এই অবস্থার সৃষ্টি হলো, সেখানে তখন তো আমাকে তো হাসিনার দায়টার কথা মনে করিয়ে দিতে হবে, জনগণকে মনে করিয়ে দিতে হবে না, ওরা মনে করিয়ে দিতে হবে। এবং আমরা কিন্তু সবসময় ইনক্লুসিভ পলিটিক্সের কথা বলতেছি, কিন্তু দলটা যদি এই যে নিপীড়নের যদি ইনস্ট্রুমেন্ট হয়ে থাকে, তার জন্য যদি কোর্ট যদি কোনো সাজা দেয়, সেটার প্রতি তো আমাদের হাত থাকে না, তাই না? তো সেই জন্য বিএনপি আমি মনে করি যে আমরা মডারেট পলিটিক্স করি, আমরা চাই যে বাংলাদেশের যে কীভাবে উন্নয়ন করা যায় সেই দিকে আমাদের দৃষ্টিপাতটা বেশি থাকবে। এবং উই হ্যাভ সিন আমাদের যে 31 দফা আমাদের চেয়ারম্যান সাহেব যে বিভিন্ন রিফর্মের কথা বলেছে, যেমন এই যে ফ্যামিলি কার্ড, তারপর কৃষি কার্ড, এগুলো নিয়ে অনেকেই কিন্তু নানান প্রশ্ন করে, কিন্তু আমরা কিন্তু বাংলাদেশের বাজেটগুলো স্টাডি করেছি এবং আমরা মনে করি যে এই বাজেটে যেসব টাকা পয়সা থাকে, যেগুলো পিলফারেজ হয়, এগুলো থেকে যদি আমরা ঠিক মতো হ্যান্ডেল করতে পারি, তাহলে এই কাজ করা কোনো ডিফিকাল্ট কাজ না। এবার রকেট সায়েন্স। এবার আমি আপনাকে কিছু প্রশ্ন করতে চাই, যে আসলে আপনারা তো সেই বদলের রাজনীতিটা করতে চান না বা করছেন না, প্র্যাকটিসও করছেন না, আমরাও যেটা দেখছি, কিন্তু বেশ কিছু জায়গায় আদতে কি পরিবর্তন এসছে কিনা? ধরেন আমি রাজনীতিবিদ হিসেবে আমি নির্বাচনে মানুষের কাছে যেতে চাই, কিন্তু আমার আয় ব্যয় নিয়ে পরিষ্কার হিসাব আমি কি রাখছি? আয় ব্যয় নিয়ে পরিষ্কার হিসাবে এখানে কিন্তু প্রশ্ন আছে। আমি যে মানে আপনাদের সব রাজনৈতিক নেতা কি রেখেছেন আপনার দলের? না, আমার ব্যক্তিগত ইনকাম যেটা সেটা আমি দেবই, আমি তার বাইরে দেবো কোত্থেকে? না না, যেমন আমি বলি একটা দল হিসেবে আমার, হ্যাঁ আমি বলছি, যেমন আমি গত 17 বছর ব্যবসা করতে পারিনি, তারপরে 2 বছর আমি দেশের বাইরে ছিলাম। হ্যাঁ,
এখন আমার ইনকামটা কি? আমার ইনকামটা হলো যে আমার বাপ দাদার রেখে যাওয়া যে ল্যান্ডস আছে, রেন্ট আছে, ওই রেন্ট থেকে আমার ইনকাম। তো সেই রেন্ট থেকে যে ইনকামটা হয় আমার বছরে, সেটা আমি যেটা এই রিটার্নে দিই, সেটা আমি ইলেকশন কমিশনে দিয়েছি। সবার কথা জিজ্ঞেস করি, সবারই বলতেছি, এটা সবার কাছে। আপনি কোনো গরমিল আমাদের বিএনপি যারা যেটা দিয়েছে, বিএনপি গত 17 বছর কিছুই করতে পারেনি, কাজই করতে পারে নাই, বসে বসে খেয়েছে, জমি বিক্রি করে খেয়েছে। তো তাদের ইনকাম তো আর কত বেশি দেখাইতে পারে? দেখেন লাভটা কি? আমাকে ইনকাম ট্যাক্স দিতে হবে শেষ পর্যন্ত। আপনারা জোট করছেন বা জোট করবেন, বা নির্বাচনে আর অল্প কিছুদিন বাকি আছে, কিন্তু এখন আমরা দেখছি যে কোন জায়গায় কে প্রার্থী হবে সেটা নিয়ে এখনো পরিষ্কার নয়। এই জায়গাটাতে একটু জানতে চাই, আপনারা এতদিন রাজনীতি করলেন, ধরেন আপনার এলাকায় সিরাজগঞ্জ 2 আপনি রাজনীতি করে আসছেন, কিন্তু সেন্ট্রাল মনে করলো যে আপনার আসনটিতে আপনাকে না, অন্য জোট প্রার্থীকে তারা এখানে প্রার্থী হিসেবে দিয়ে দেবে। এটা কি আপনার কাছে মনে হয় না যে ওই প্রার্থীর জন্য এবং তার ভোটারের জন্য এক ধরনের অস্বস্তিকর পরিবেশ, এবং আপনি ভোটার আসলে কি ভেবে বা কি দেখে আসলে সেই জোট প্রার্থীকে ভোট দিবে? এই ধরনের সিদ্ধান্ত রাজনৈতিক দলগুলো কেন নেয়? না, যেমন আমি বলি, আমরা কিন্তু জোট করি নাই। আমরা যেটা বলেছি যুগপৎ আন্দোলনে যারা আমাদের সাথে, হ্যাঁ, না অন্য নামে, যুগপৎ আন্দোলনে যারা আমাদের সাথে ছিল, তাদেরকে আমরা কখনো কমিট করি নাই যে আমরা তো তাদেরকে দিয়ে নির্বাচন করাবো। আমরা কমিট করেছি যে আমরা একটা জাতীয় সরকার করব। সেই জাতীয় সরকারে যুগপৎ আন্দোলনে যারা যারা থাকবে তাদের নিয়ে আমরা সরকার গঠন করব। এখন হয় যে কিছু কিছু দলের নেতারা আছে যারা জাতীয়ভাবে মানুষের কাছে খুব সমর্থিত। এখন তারা যদি পার্লামেন্টে আসতে চায়, আর আমরাও যদি মনে করি যে পার্লামেন্টটা একটু রেইনবো পার্লামেন্ট হোক, কথা বলার মতো লোকগুলো আসুক, সেই জন্য আমাদেরকে স্যাক্রিফাইস করতে হয়েছে। স্যাক্রিফাইস করতে এটা এত সমস্যা হতো না যে নর্মালি যদি ইলেকশন হতো। সমস্যা হয়ে গেছে যে আমার দলের কর্মীরা গত 17 বছরে যারা এত মার খেয়ে জেল জুলুম খেটে যার দল ত্যাগ করে নাই, দলে রয়ে গেছে, তাদের মধ্যে একটা আশা জাগতেই পারে যে আমি একটা পার্লামেন্টের মেম্বার হব, সেই পার্লামেন্টে প্রার্থী হতে পারে। সেইখানে একটু সমস্যা হয়। কিন্তু একটা জিনিস ভুলে যাবেন না যে একটা এলাকায় আমার একটা যে কর্মী, সে যদি পলিটিক্সে থাকতে চায়, জনসম্পৃক্ত পলিটিক্স থাকতে, অনেক আছে, উপজেলার চেয়ারম্যান আছে, জেলা পরিষদের চেয়ারম্যান আছে, যে যেখানে যোগ্য সেখানে দেওয়া হবে। কিন্তু আমাদের তো অ্যাডজাস্টমেন্টটা করতে হবে, আমাদের পার্লামেন্টের দিকে তাকাইতে হবে। তো পার্লামেন্টটা কেমন হবে সেদিকে তো আমাকে তাকাইতে হবে। সব আমার দলের লোক নিয়ে ভরে ফেললে তো হবে না। সেই জন্যই আমাদের যুগপথে যারা ছিল, যারা ন্যাশনালি যারা নোন, তাদেরকে আমরা আমাদের বিভিন্ন জায়গায় সিট খুব তো বেশি সিট ছাড়িনি আমরা বোধহয় 15টা না 16টা সিট ছেড়েছি 300টা সিটের মধ্যে। এটা যদি আমরা না দিতাম, শোনেন, এটা যদি না দিতাম, আপনারা বলতেন যে সব নিজেরা নিয়ে নিয়েছে, কাউকে কিছু ভাগ দিতে রাজি। যখন কোনো ভোটার ভোট দেয়, সে আসলে কতটা ইনফর্ম ডিসিশন নিতে পারে, মানে তার পক্ষে কি সেটা নেওয়া সম্ভব হয় কি না, নাকি সে দল মার্কা দেখে আসলে ভোটটা দেয়? মানে একটা কাল্পনিক প্রশ্নের এই আর কি প্রশ্ন আর কি। এটা আসলে আমাদের দেশে যারা ভোট দেয়, আসলে দেশটা তো ইট ওয়াজ ডিভাইডেড বিটুইন 2 পার্টি, এবং 2টা পার্টিতে অন্ধ ভক্ত থাকে, এবং জনগণ অন্ধের মতোই 2 পার্টিকে অনুসরণ করে। প্লাস প্রার্থী যে তারটাও কিন্তু কাজ করে। তারা দেখে প্রার্থীটা কে, সেটা আবার অ্যানালিসিস করে তারা প্রার্থীটাকে। এবং অনেকে আবার ওই তার এলাকাতে একটা নিজেদের একটা প্রভাব আছে, সব আছে, মানুষ তাদেরকে চায়, মানুষের সাথে মেলামেশা করে, আছে, সেটা আছে। এই 2টা মিলিয়ে এখন এটা আমি বলছি যে 2008 সাল পর্যন্ত এরকম ছিল। এখন কিন্তু মানুষের মনের পরিবর্তন হয়ে গেছে। এখন কিন্তু মানুষ আর দেখতে চায় না যে আমি এই করবো ওই করবো। এটা মানুষকে বুঝিয়ে দিতে হবে যে কেন তোমার সমস্যা এইটা, আমি এটা করতে পারবো, তোমার সমস্যা এইটা, আমি এটা করতে পারবো। এইটা যতক্ষণ পর্যন্ত মানুষকে বোঝানো না যাবে, মানুষ কিন্তু পক্ষে আসবে না। সেই জন্যই আমরা আমাদের এই জিনিসগুলো বলছি, এবং এগুলো আমরা ভেবে চিন্তে বলছি। অনেকে মনে করতেছে বোধহয় তারেক রহমান সাহেব যে এসব বলছে, এটা বোধহয় পারবে না করতে। আমি বলতে পারি যে এটা পসিবল। আমরা কিন্তু একদিন এটা করি নাই, এটা নিয়ে আমরা দীর্ঘদিন ব্রেনস্টর্মিং করেছি, আমরা ডাটা নিয়েছি, বাজেটগুলো দেখেছি, দেখে আমরা পৌঁছেছি এটা করা যাবে, সেই জন্য আমরা দিয়েছি। এই যে আপনারা বলছেন যে মানুষের জন্য করতে চান, মানুষ এটা যে দেখতে পাবে
সে ভোটটা দিবে। আসলেই কি রাজনীতিবিদরা মানুষের জন্য রাজনীতি করেন নাকি ভোটের জন্য, ক্ষমতার জন্য রাজনীতি করেন? এসে মানুষের জন্য রাজনীতি না করলে মানুষ এমন একটা শক্তি ছুঁড়ে ফেলে দেয়, না তো, না ছুঁড়ে ফেলে দেয়, সে ভয় থেকে ভোট দেয়, না না ভয় থেকে ভোট দেয় না, মানুষ অনিশ্চয় থেকে ভোট দেয়। আরে এরপর একটা আমি বলি আমি তো second প্রার্থী তো, আমি তাহলে একটা ঘটনা বলি। হুম, আমি ক্যাম্পেইনে গেছি, এইবার না এর আগে ক্যাম্পেইনে গেছি, একটা চায়ের দোকানে মাচা থাকে না, হুম, মাচারপুরে চায়ের দোকান আছে, তখন আমিও যে সকালবেলা বসছি, তো চাটা খেয়ে গল্প করে ভোট টোট চাইছি, একটা লোক দেখি গম্ভীরে বসে আছে, তা আমি তাকে হাত বাড়াইছি, সে হাতে হ্যান্ডশেক করে না আমার সাথে, হিজ এ লেবার, হুম, কুলি, হুম, হুম, হাত মেলায় না আমার সাথে। তা আমি তো বুঝে গেছি সে মানে আমার দলের না এবং আমাকে পছন্দ করে না। হুম। তাহলে কি ব্যাপার, মুসলমান মানুষ সালাম আলাইকুম দিলাম, উত্তর দিলে না, এখন আবার হাত পাড়াতে, হাত হ্যান্ডশেক করছো না। তো আমারে বলতেছে, ক্লিয়ার বলতেছে যে আপনার হাত আর আমার হাত মিলবে না, আপনার চিন্তা আমার চিন্তা এক না। মানুষ বলে ভোটের সময় মানুষ মুখ খুলে, মুখের উপরে দরজা বন্ধ করে দেয়, এগুলো আমরা অভ্যস্ত। না, সেটা তো ভোটের সময় করে, কিন্তু এই যে ভোট নিয়ে আপনারা যখন বের হয়ে আসেন, যখন আপনারা চেয়ারে বসেন, তারপর তো মানুষ ভুলে যান। এই অভিযোগও তো আছে যে নানা প্রতিশ্রুতি আমরা, এটা বোধহয় নানা প্রতিশ্রুতি প্রার্থী দেয় কিন্তু সে তো রাখে না। এটা বোধহয় খুব সঠিক না, কারণ আমি তো বহুদিন হলো পলিটিক্স আছি, অনেক দিন হলো পার্লামেন্টের মেম্বারও ছিলাম, এবং আমার পরিবারও তো অনেক দিন হলো পার্লামেন্টে ছিল, আমার বাবা ছিল, আমার ছিল। মানুষকে একবারে পাত্তা না দিলে সে কিন্তু পরের বার সুযোগ পায় না, তারাই সুযোগ পায় যারা মানুষের সাথে থাকে। তাহলে এই যে 15 বছর মানুষের যে এত সংকট, এত সমস্যা, দ্রব্যমূল্য, শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য খাত, এই সব কিছু নিয়ে বিএনপির আন্দোলন শক্তভাবে দাঁড়ালো না কেন? কেন বিএনপি শুধু মানুষের কথা বললো না পুরোটা সময় জুড়ে? কেন চেয়ারপারসনের মুক্তি, চেয়ারপারসনের দেশে শক্ত আন্দোলন, আসলে এই বিষয়গুলো এইটাতে যে আপনারা যে জিনিসগুলো ন্যায়ের সঙ্গে দাঁড়া করেন, যে বিএনপি মানুষের কথা বলে নেই, বিএনপি প্রতিটা ক্ষেত্রে বিএনপি রিয়াক্ট করেছে, প্রত্যেকটা ইয়েতে বিএনপি রিয়াক্ট করেছে। আর ম্যাডাম জেলে গেছে এটা নিয়ে আমি দল করি, তার জন্য কথা বলতে পারবো না? না, অবশ্যই বলবেন, কথা বলবো না, কিন্তু আমাদের যে দ্রব্যমূল্যের জন্য আমরা রাস্তায় নেমেছি, সঙ্গে সঙ্গে রাস্তায় নেমেছি, আমরা দ্রব্যমূল্যের জন্য রাস্তায় নেমেছি, আমাদের ভ্যাট ট্যাক্স দিলে, গ্যাস সংকটের জন্য, বিদ্যুতের জন্য, সবগুলোতে আমরা করেছি, কে বলে করিনি? আমি আই ক্যান শো ইউ এক্সাম্পল, কতগুলোতে আমরা করেছি। সেই আন্দোলন কি সরকার পতনের আন্দোলন হয়েছিল? না, সরকার, ব্যাপার হচ্ছে যে সরকারটা একটা ফ্যাসিস্ট হয় কেমন করে? একটা ফ্যাসিস্ট হয় যখন যে সেই দেশের পুলিশ, যে পুলিশকে আমি ট্যাক্স দিই, সেই পুলিশ যখন মানে মারমুখী হয়ে যায়, যখন গুলি চালায়, কি পরিমাণে গুলি চালাইছে আমাদের উপরে, কি পরিমাণে। আমার ওয়াইফ 2018 সালে নির্বাচন করতে হলো, সে এমপি ছিল, 8 সালে এমপি হয়েছিল, 18 সালে গেছে, তাকে গুলি করা হয়নি, তার শরীরে এখনও গুলি আছে না? তার সাথে একটা মেয়ে দাঁড়িয়েছিল, তার চোখ অন্ধ হয়ে গেছে না? তারপরে তার সাথে পাশার একটা ছেলে ছিল, কলেজে পড়ে, তার একটা চোখ নষ্ট হয়ে গেছে না? তো ওই রকম নিপীড়নের মধ্যে যে বিএনপি যে দাঁড়িয়েছিল এবং বিএনপির নেতাকর্মী যে ভেগে যায় নাই, এইটাই সবচেয়ে বড় ক্রেডিট। আচ্ছা, এখন সামনের নির্বাচনে বিএনপির প্লাস পয়েন্ট কি, বিএনপির মাইনাস পয়েন্ট কি, বিএনপির চ্যালেঞ্জ কি, আর বিএনপির সুবিধাটা কি বলেন? ইউ সি, নেক্সট ইলেকশনে বিএনপির সবচেয়ে প্লাস পয়েন্ট হচ্ছিল বিএনপির দেশনেত্রী বেগম খালেদা জিয়া। ওনার যে আপোষহীন রাজনীতি, ওনাকে হাজার অত্যাচার করে যে ওনার মাথা নত করতে পারে নাই, এইটা মানুষের সামনে কিন্তু ছবির মতো রয়ে গেছে। ইদানিং আমাদের তারেক রহমান সাহেব আসার পরে ওনার যে বক্তব্যগুলো, ওনার যে জিনিসগুলো উনি দিচ্ছেন মানুষের কাছে, এগুলো মানুষ রিসিভ করছে। তো এইগুলোই হলো আমাদের সবচেয়ে বড় পয়েন্ট। আর প্লাস হলো যে আমাদেরকে, আমরা পার্লামেন্টের মেম্বার ছিলাম, আমাদেরকে পরীক্ষা করেছে তারা, আমরা দেখেছি, অতীতও দেখেছে আমাদেরকে, সুতরাং এটাও আর একটা আমাদের জন্য প্লাস পয়েন্ট। সব মিলিয়ে আমি তো মনে করি যে বাংলাদেশে বিএনপি যারা আমরা আছি, আমরা মানুষের সমর্থন পাবো। আচ্ছা, আপনার ইন্টারভিউর আগেই আমাদের সাথে কথা বলছিলেন একজন সাংবাদিক, তাসনিম খলিল, নিশ্চয়ই আপনি নাম জানেন। তো তাসনিম খলিলের বক্তব্য হচ্ছে যে বিএনপি 3 টার্ম ক্ষমতায় থাকবে, আপনি কি তাই মনে করেন? ইউসি 3 টার্ম নাই, আমি মনে করি যে আমরা যদি 5 বছরে যদি ইফ উই ক্যান পারফর্ম, ওয়াই ইফ ইজ দেয়ার, বাংলাদেশে 5 বছরে ফার্স্ট টাইম আমি তো মন্ত্রী ছিলাম, তো ওই মন্ত্রণালয়ে বসে
ফাইল গোছাতে 3 বছর চলে যায়, ব্যুরোক্রেসির সাথে কাজ করতে 3 বছর চলে যায়। বাই দ্য টাইম ইউ আর সেট টু ডেলিভার, যা হয় আর কি আমাদের দেশে আন্দোলন সংগ্রাম শুরু হয়, বিএনপি তো জোর করে ক্ষমতা থাকে না, ভোট দিয়ে ক্ষমতা থাকে, তখন আই এম অন রান। সুতরাং কাজটা কমপ্লিট করা যায় না। তবে এবার মনে করি যে আমরা যেহেতু আমরা প্ল্যান নিয়ে বসতেছি এবং আমরা ডে 1 থেকে আমরা জিনিসগুলো করব এবং এটা করা সম্ভব, ইফ উই ক্যান ডেলিভার, যা বলছি তার যদি 70% ডেলিভার করতে পারি, জনগণ আমাদেরকে বিমুখ করবে না। এবং বিএনপি কিন্তু কোনোদিনই বিমুখ করে নাই। আমরা যে হেরেছি তাও 140টা সিট পেয়ে হেরেছি আমরা। তাহলে এবার একটু নির্বাচন ইশতেহারের বাইরে যে মানে যেহেতু আমরা ইশতেহার নিয়ে কথা বলছি, পরিকল্পনা নিয়ে কথা বলছি, এবার আবার একটু বিএনপির দলের আলাপে ফিরি। সেই সমস্ত কর্মকাণ্ড বাস্তবায়ন করা সম্ভব হবে সরকারের পাশাপাশি রাজনৈতিক দলটিকেও একই রকমভাবে কাজ করতে পারতে হবে। বিএনপি কি রাজনৈতিক দল হিসেবে প্রস্তুত সেই কাজ করার জন্য? তার বিরুদ্ধে নানা অভিযোগ আছে, গত 15 মাসে অভিযোগের পাহাড় তৈরি হয়েছে, আপনারা অনেককে বহিষ্কার করেছেন, তারপরেও রয়ে গেছে অনেকে। কতটা আমরা তো এই ব্যাপারে অভিযোগের ব্যাপারে আমরা ডিনাইলে নাই, তাই না? যখন একটা দল ডিনাইলে থাকে না তখন কিন্তু এই অভিযোগটা সমাধান করতে পারে। আর যত না আমাদের ছেলেপেলেরা করেছে তার চেয়ে বেশি প্রোপাগান্ডা করেছে অন্য দলও করেছে, কিন্তু তাদের নাম বলে নাই বা তারা তো আওয়াজ হয়নি, আমাদেরটা করেছে বিকজ উই আর ভেরি বিগ, সেই জন্য আছে। কিন্তু আমরা ডিনাইলে না যে আমরা ওইটাকে তদন্ত করে আমরা সেটা ব্যবস্থা নিয়েছি। আমরা যে এক্সপেল করেছি অনেক, তো হিউজ তো এক্সপেল করেছি আমরা। এইসব ছেলেরা তো এই যে আপনি কিছুক্ষণ আগে বললেন যে কাজ করেছে, এই করেছে, এখন নমিনেশন পেলো না, তার প্রতি অন্যায় করা হলো না, তো এখন এই ছেলেগুলো মার খেয়েছে। ইউ ডোন্ট নো যে একটা ছেলে, সাধারণ ঘরের ছেলে, তো সে যখন দলের করতে যেয়ে যখন এই যে 17টা বছর দূরের মধ্যে থেকেছে, এমনকি গাছের ডালে রশি দিয়ে বেঁধে ঘুমাইছে, তাদের কিচ্ছু নাই, হাড়ি পাতিল বন্ধু ভেঙে ফেলছে আওয়ামী লীগ। এখন সেই দলের সেই সব ছেলেপেলেরা যদি আউট অফ নেসেসিটি যেটা করেছে, তারপরে তো আমরা মাফ করি নাই, তাদেরকে তো আমরা এক্সপেল করেছি। আমরা ওই নজরে আমরা দেখি নাই, আমরা এক্সপেল করেছি এবং এখনও ঘুরছে তারা। এই যে ইলেকশনে এসে গেছে, ভাই আমরা কি দলের বাইরে থাকবো, আমরা কোনো কাজ করতে পারবো না বলে আমাদেরকে। আবার আমরা এও করি, যাদের একটু গন্ধরন্ধ আছে তাদের বলি তুই নির্বাচনে কোথাও যাস না, তুই অফিসে বসে থাক। এটা আমরা করি। তো তার মানে বিএনপি ডিনায়ালে যায় নাই, বিএনপি ব্যবস্থা নিয়েছে। তো সুতরাং বিএনপির এই যে কমপ্লেনগুলো করা হয়, এবং সবচেয়ে হলো যে বড় কথা হলো যারা বেশি চাঁদাবাজি করছে তারাই আবার এইটা আমাদেরটা বেশি করে প্রচার করে। আমি আজকে কিছুক্ষণ আগে এই ফেসবুকে দেখে আসলাম আর কি, এই নতুন নেতারা যারা বিএনপির সম্বন্ধে বলতেছে আর কি। তো যাই হোক, আমরা ওই ব্যাপারে আমরা সচেতন এবং আমরা ওই ব্যাপারে ব্যবস্থা নিচ্ছি। আর 2 নম্বর হচ্ছিল যে এই যে বিএনপির যে আমরা প্রোগ্রাম নিয়েছি, এই প্রোগ্রামটার সম্বন্ধে বিএনপি কতখানি সচেতন। আমরা কিন্তু দীর্ঘ 18 সাল থেকে আমাদের প্রোগ্রাম যেটা ভিশন 2030, পরে আমরা যখন 31 দফায় গেলাম, এটা নিয়ে কিন্তু গ্রামে গ্রামে আমরা কিন্তু ট্রেনিং প্রোগ্রাম করেছি, ওয়ার্ডে করেছি, ইউনিয়নে করেছি, থানায় করেছি, জেলাতে করেছি, এবং আমাদের ঢাকার থেকে আমাদের টিম দিয়ে যে ক্লাসগুলো নিয়েছে। সুতরাং মোটামুটিভাবে এই না যে আমার কর্মীরা জানে না হোয়াট ইজ 31 দফা, ওরা জানে, এবং এটাও জানে যে এই কাজটা আমাদের করতে হবে, কীভাবে করতে হবে সেটাও আমরা তাদের দিচ্ছি। বিএনপির বিরুদ্ধে কিন্তু এর আগের বার ক্ষমতায় যখন ছিল তখন কিন্তু দুর্নীতি একটা বড় অভিযোগ ছিল, এবারও ক্ষমতায় আসার আগেই দুর্নীতি চাঁদাবাজিতে অভিযোগ উঠেছেই। সামনের দিনে এই দুর্নীতি রোধে একদম সেন্ট্রাল থেকে তৃণমূল পর্যন্ত আপনারা কতটা কঠোর থাকবেন? আমি মনে করি যে অতীত পিছনের দিকে আমি তাকাবো না, সামনের দিকটা আমাদের চেয়ারম্যান তারেক রহমান সাহেব, হি ইজ ভেরি কমিটেড, এবং এই ধরনের কোনো ঘটনা ঘটবে উনি সেটাকে রিল্যাক্সলি নেবেন আমার মনে হয় না। উনি খুব শক্ত হাতে এটা দমন করবেন, এবং সেই লিডারশিপটা তার হাতে আছে। দলের গণতন্ত্র একটা বড় ব্যাপার, দলের মধ্যে গণতান্ত্রিক চর্চা, সেই দলের মধ্যে গণতান্ত্রিক চর্চা কতটা উপস্থিত বলে আপনি মনে করেন? আমি তো মনে করি যে আমাদের দলের সবচেয়ে বেশি গণতন্ত্র চর্চা হয়, কেননা তারেক রহমান সাহেব কোনো সিদ্ধান্ত আমাদের সাথে আলোচনা না করেন না, এবং প্রয়োজনে উনি এক্সিকিউটিভ কমিটির মিটিং দেখে আলোচনা করেন। সুতরাং গণতন্ত্র বলতে তো আলোচনা, তাই না?
কিন্তু এই যে নানা পক্ষ বিপক্ষ আছে, শোনা যায় যে 4টা ভাগ 3টা ভাগ না, ওগুলো তো পলিটিক্সে এটাই তো বিউটি। সবই যদি আমরা আমার চিন্তা আর আমার আর এক কলিগের চিন্তা কি এক হবে? ডেফিনেটলি নট। আমরা টোটাল ডিফারেন্ট হিউম্যান বিং, হবে কেমন করে? কিন্তু এর অর্থেই না অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে দলের স্বার্থে আমরা ভাগ, তা নাই। মতের স্বার্থে ভাগ হতে পারে, সেটা তো আমাদের মিটিংয়ে আলোচনা হয়, তর্ক হয়, যুক্তি হয়, তারপরে একটা সিদ্ধান্ত আসে। এটা তো আমার তো মনে হয় যে বিএনপি ইজ দ্য অনলি পার্টি যে সপ্তাহে একদিন মিটিং করে, স্ট্যান্ডিং কমিটি মিটিং করে যে সমসাময়িক যে সমস্যাগুলো আছে এগুলো নিয়ে আলোচনা করে যে সিদ্ধান্ত নেয়। আচ্ছা, সেক্ষেত্রে একটু জানতে চাই যে বিএনপি এই নতুন, আমি তো বলবো নতুন প্রজন্মের বিএনপি আসলে এখন মানে নেতৃত্বে, সেক্ষেত্রে আপনারা যারা পুরনো বয়স হয়ে গেছে, হ্যাঁ, আপনারা খুব বেশি দিন তো হয়তো রাজনীতির মাঠে থাকতে পারবেন না, এই নতুনের হাতে ক্ষমতা ছেড়ে দেওয়ার টেন্ডেন্সি কত শতাংশ দেখেন দলের মধ্যে? আমি তো মনে করি যে আমরা যারা স্ট্যান্ডিং কমিটি যারা আমরা আছি, আমাদের যাদের বয়স হয়ে গেছে, আমরা হয়তো আর খুব বেশি দিন থাকবো না, নতুনের হাতে দিয়ে চলে যাব আমরা। কেননা আমার মনে হয় না যে একটা লোকের বয়স 80 বছর বয়স হয়ে যাওয়ার পরে স্ট্যান্ডিং কমিটি আঁকড়ে ধরে থাকা উচিত হবে। তবে হ্যাঁ, আমরা আমাদের কাছে আমাদের অভিজ্ঞতার আলোকে যদি কোনো সময় আমাদের পরামর্শের প্রয়োজন হয় অবশ্যই দেবো না, কারণ দল করি তো, পরামর্শ করবো। তাহলে নির্বাচনের মাঠে তরুণরা ভালো প্রার্থী নাকি প্রবীণরা ভালো প্রার্থী? নির্বাচনে তো আমরা নবীন প্রবীণ মিলেই তো আমরা দিয়েছি। পার্সেন্টেজ তরুণের কম, হ্যাঁ, মানে তরুণদের সংখ্যা কম। আস্তে আস্তে আসবে, তরুণদেরও তো অনেক কিছু হয়ে আছে। আমরা তো একবার এখানে আসি নাই। যেমন আমি স্ট্যান্ডিং কমিটির মেম্বার হয়েছি, তার আগে কিন্তু আমি বিএনপির এক্সিকিউটিভ কমিটির মেম্বার ছিলাম। তারপরে আমাকে অর্থ বিষয়ক সম্পাদক করছিল, তারপরে আমি উপদেষ্টা হয়েছি, তারপরে আমি ভাইস চেয়ারম্যান হয়েছি, তারপরে আমি স্ট্যান্ডিং কমিটি মেম্বার হয়েছি। সুতরাং আমি কিন্তু কোনো ক্লাসই বাদ যায়নি, আমি সব ক্লাস না, কিন্তু পাস করেছি। এরকম অনেকে, সেটাও তো ইকবাল মাহমুদ টুকুর জন্য এটা সহজ, কিন্তু আমরা তো এর ব্যতিক্রমও দেখেছি। না স্ট্যান্ডিং কমিটি মেম্বার তো সীমিত না, স্ট্যান্ডিং কমিটির মেম্বার ছাড়াও যারা উপরের দিকে নেতৃত্বে এসছেন, ধরেন বিভিন্ন এলাকা ভিত্তিক যে কমিটি, সেখানেও যে নেতৃত্বে আসার বিষয়টি, সেখানে কি আসলে সবসময় সবার প্রতি সুবিচার হয়েছে? সবার প্রতি ভোট করে হয়তো। আচ্ছা, আমাদের তো ভোট করে হয়তো। ক্ষেত্রে নারী নেতৃত্ব নির্ধারণের ক্ষেত্রে আপনাদের বা নারী নেত্রীদেরকে সামনে আনার ক্ষেত্রে আপনাদের আর মনে হয় না? আমি আপনাদের একটা কথা বলি, এক্সেপ্ট বিএনপি চেয়ারপারসন এবং আমরা সবাই উই আর ভেরি সিরিয়াস অ্যাটলিস্ট 30% নারী নেতৃত্বকে আগিয়ে নেওয়ার জন্য আমরা উই আর ভেরি সিরিয়াস। কিন্তু প্রবলেম হয়ে গেছে হলো যে আমরা আমাদের নারী নেতৃত্বের ইলেকশনের ব্যাপারে কি, কনস্টিটিউশন ইলেকশনে যেটা প্রশ্নটা আপনি আগে করেছিলেন যে দিচ্ছেন অসুবিধা হচ্ছে না, তাদেরকে যদি আমরা ধরেন 30% যদি আমি ধরি, সেই হিসাবে যদি আমি নমিনেশন দিই, তাহলে 90 জনকে দিতে হবে নমিনেশন। এখন যখন ইলেকশনে এরকম একটা জায়গায় দাঁড়িয়ে গেছে যে একটা শক্তি, যে শক্তি বাংলাদেশের জন্য কাম্য না, তার বিরুদ্ধে নির্বাচন করতে আমি যদি নারী দেই, যে নারীগুলোর মানে ইলেকশনের অভিজ্ঞতা নেই বা জনগণের মধ্যে এইটা ভোটের দেওয়ার মতো অবস্থা নাই, তাহলে আমাদের জন্য ডিফিকাল্ট হবে। কিন্তু আমরা দিয়েছি তো, এই সমসাময়িক শি ক্যান উইল দ্য ইলেকশন, দ্যাটস ওয়াই শি গট দ্য নমিনেশন। রুমিন ফারহানা তো বললাম যে অনেক সময় ডেলিভারি পেইন আছে না, ইউ হ্যাভ টু বেয়ার দ্য, ইফ ইউ ওয়ান্ট টু বিকাম মাদার দেন ইউ হ্যাভ টু বিয়ার দ্য ডেলিভারি পেইন। তা আমাদেরও ডেলিভারি পেইনের জন্য আমার রুমিনের এই অবস্থাটা হয়েছে, বাট কিছু করার ছিল না। কিন্তু সেখানে মাত্র 3%-এর কাছাকাছি সম্ভবত আপনারা মনোনয়ন দিয়েছেন, বা আরো কম, 3%-এর কম আসলে। না, আমরা যে মহিলারা ইলেকশন করার জন্য এসেছে প্রত্যেকেই দিয়েছি। আমরা রাজশাহীতে দিয়েছি, আমরা শেরপুরে দিয়েছি আমরা একটা মেয়েকে, তারপরে তো সবচেয়ে বড় এক্সাম্পল হলো আমাদের মিরপুরে যে ইয়েকে দিয়েছি আমরা, তুলিকে দিয়েছি আমরা। তো আমরা চেষ্টা করেছি যত বেশি দেওয়া যায়। তো এটা তো একদিনে হবে না, ইট উইল টেক টাইম। তাহলে এই যে সংস্কার কমিশন যে বললো যে মানে ধীরে ধীরে 100 জন, মানে প্রত্যেকটা দল থেকে 100 জন নারীর উপস্থিতি এখানে আসবে, আপনি কি তাই মনে করেন বিএনপির মতো বড় রাজনৈতিক দলগুলো আসলে নারীর উপস্থিতি বাড়ানোর ক্ষেত্রে আদতেই কাজ করে, বা আসলেই সংস্কার কমিশন যে চিন্তাটি করেছে বা যে কথাটি বলেছে সেখানে যাবে এক সময়?
অবশ্যই যাবে। এখন যদি প্রশাসন বলেন, পুলিশ বলেন, সব জায়গায় যেভাবে মেয়েরা এগিয়ে যাচ্ছে, পলিটিক্সে তো সেভাবে মেয়েরা এগিয়ে আসে নাই। কেন আসে না? ঝুঁকি, কিসের ঝুঁকি? কত রকমের ঝুঁকি, পলিটিক্সে কত ঝুঁকি আসছে না। মানে পুরুষরা সবসময় ঝুঁকিপূর্ণ। না না, পুরুষরা ঝুঁকিটা নিতে পারে, মেয়েরা সে ঝুঁকিটা নিতে পারে না। মেয়েদের জন্য অনেক মেয়ে পারে। তৈরি করে কে? না না, যেমন আমি বলি, আমি বলি, আমার অ্যাবসেন্সে আমার ওয়াইফ মাঠে নেমেছে, এবং 2008 সালে যখন বিএনপিকে ভোরাডুবি করে দিয়েছে, তখনও কিন্তু আমার ওয়াইফ ইলেকশনে জিতেছে, এমপি হয়েছে আমার কনস্টিটিউন্সি থেকে। তারপরে 18 সালে নির্বাচন করতে গুলি খেয়েছে। তো সে ইজ এ ভেরি পপুলার ক্যান্ডিডেট সিরাজগঞ্জ। এরকম অনেকেই উঠে আসছে। না, কিন্তু সে তো পরিবারতন্ত্রের বাইরে উঠে আসতে পারছে। হয় তাকে স্ত্রী হতে হবে, নয় তাকে কন্যা হতে হবে, নয় তাকে বোন হতে হবে। তো পরিবারতন্ত্রের বাইরে কেন আসলে রাজনীতি যাচ্ছে? এটা আমাকে বলতে হবে না, বলতে হবে জনগণকে, যারা এই জিনিসটাকে একসেপ্ট করে তাদেরকে বলতে হবে। এবং চেষ্টা করা হচ্ছে, তুলিকে দিলাম তো আমরা, তুলি যদি ভালো করে অবশ্যই তুলি দাঁড়িয়ে যাবে, তাই না? আর শামা আবায়েত না হয় পরিবারের মধ্যে আছে, শামার আবায়েত করে বলি না। তো আমাদের ইয়েতে শেরপুরে একটা ডাক্তার আছে মেয়ে, বাচ্চা মেয়ে, তো শি ইজ ডুইং ওয়েল। আমার মনে করি সেই ইলেকশনে জিতবে সে। তো এরকম আছে আমাদের, একবার আমরা দিই না, আমরা তো দিয়েছি। যেহেতু আমরা সংস্কারের প্রশ্ন তুললামই, বা দলের মধ্যে গণতন্ত্রের কথা তুললাম, একটু এই জায়গাটাতে জানতে চাই। অনেকেই বলে যে বিএনপি সংস্কারপন্থী দল না, কিন্তু জামাত সংস্কারপন্থী দল, তারা নানা ধরনের সংস্কার করতে চায়। আপনার কাছে কি মনে হয় যে জামাত রাজনৈতিক দল হিসেবে কতটা সংস্কারপন্থী? বিএনপি তো 18 সালে ভিশন 2030 দিয়েছে, তারপরে আমরা 31 দফা দিয়েছি, এবং একটু বলেছি রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা। তো এটাই তো এর চেয়ে বড় সংস্কার আর কি হইতে পারে। এবং আমরা তো মানুষের সামনে একটা পিকচার এনেছি যে এটা করব, এটা করবো, এটা করবো, যেটা সমালোচনা করছেন, আলোচনা আছে, সমালোচনা আছে, সাধুবাদ আছে, বিরুদ্ধবাদও আছে, অনেক কিছু আছে। কিন্তু জামাত যে কি সংস্কার করবে, কি সংস্কার করবে সেটা নিয়ে কি আলোচনা আছে যে এই সংস্কারটা জামাত করবে, ওই সংস্কার জামাত করবে? আমি তো দেখি না। আর জামাত যে সংস্কার করছে, মধ্যযুগীয় সংস্কার করছে, সেটা তো সম্ভব না। তো সেটা তো আলোচনা করে না। আমাদের একটু চোখের সামনে আছে, আর সমালোচনা করছেন, কিন্তু জামাত যেসব কথাবার্তা বলতেছে, এক এক সময় এক কথা, কখনো সরিয়া, কখনো সরিয়া না, কখনো এইটা, কখনো ওইটা, কখনো মেয়েরা 5 ঘন্টা কাজ করবে, এগুলো নিয়ে তো সমালোচনা খুব বেশি দেখি না আমি। এখন আমরা একটা দিয়েছি, টাকা কই থেকে পাবো, যে সেটা নিয়ে সমালোচনা হচ্ছে। তো ওইটা আমাদের দেশে একটা আছে, প্রবাদ বাক্য আছে, যে একটা গরিবের ছেলে লেখাপড়ায় ভালো, পাশে একটা সামন্ত প্রভু আছে, তো সেই গরিবের ছেলে ভালো রেজাল্ট করছে, বলে না হয় ম্যাট্রিক যা পাস করবে না, বলে ম্যাট্রিক পাস করছেন, তখন আয় পাস করবে না, তো সব পাস দিয়েছে, তখন বলে চাকরি পাবে না। তো ছেলেটা পরে চাকরি পাইছে, পরে চাকরি পিছনে রাখতে পারবে না। তো যারা বলা তারা সবসময় বলবে। আমরা একটা দিয়েছি, মানুষের সামনে একটা পিকচার দিয়েছি, ইলেকশনের আগে মানুষ একটা সামনে একটা দল কি করবে তার জন্য সেটা নিয়ে যাবে, এবং সেই দল যদি ইলেকশনে নির্বাচন জয়লাভ করে, তাহলে আমি মনে করি দ্যাট উইল বি বিগেস্ট কমিটমেন্ট ফর বিএনপি, অ্যান্ড দিস ইজ দ্য বিগেস্ট টাস্ক ফর বিএনপি টু ইমপ্লিমেন্ট ইট। আচ্ছা, সেক্ষেত্রে এই মুহূর্তে নির্বাচন কমিশন এবং সরকার দুই পক্ষকেই কতটা, মানে দুজনকেই আসলে কতটা প্রস্তুত মনে হচ্ছে আগামী নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ করার জন্য? আপনি ভরসা রাখতে পারছেন কিনা প্রার্থী হিসেবে? ইউসি ভরসা, আমি একটা কথা বলি, নিশ্চয়ই একটা জিনিস ভাইরাল হয়েছে, এই যে প্রবাসীদের ভোটার পোস্টাল ব্যালট, সেখানে বিএনপির ধানের শীষ খুঁজে পাওয়া যায় না, ভাইরাস জামাত আর এনসিপির তাদের মার্কেটে সবচেয়ে উপরে। এটা নিয়ে বুঝে নেন, তারা এই কাজটা করার আগে চিন্তা করা উচিত ছিল না যে হু ইজ দ্য বিগেস্ট স্টেক হোল্ডার ইন দিস কান্ট্রি। তারপরেও আমরা সব মেনে নিয়ে আমরা চাই দেশের মানুষ একটা ভোট দেখ, ভোট দিয়ে তার নিজের সরকার গঠন করুক। আগামীর বাংলাদেশে ডানপন্থার উত্থান কতটা ঝুঁকি দেখেন? মানে ডানপন্থের উত্থান যেটা হচ্ছে, আমার মনে হয় এটা খুব সাময়িক একটা ফেজ, একটা এইরকম একটা স্বৈরাচারের পতনের পরে যে ভ্যাকিউমটা হয়, ভ্যাকিউমের পরে ডানপন্থীর উত্থান হয়, কিন্তু থাকে না। যদি বিশ্ব ইতিহাস আমি যদি পর্যালোচনা করি, রিসেন্ট ইতিহাস যদি দেখি, আমি যদি রিসেন্ট ইতিহাসগুলো দেখি, ইউ থিঙ্ক অ্যাবাউট ইজিপ্ট, ইউ থিঙ্ক অ্যাবাউট টিউনিশিয়া, তখন হয়েছিল, কিন্তু এখন কিন্তু আবার ওই দিকে চলে গেছে, উল্টা দিকে চলে গেছে। তো আমার দেশেও তাই হবে। আমার দেশে যেটা ভয়, যেটা আর কি, সেটা আর কি যে আমার প্রতিবেশী রাষ্ট্র যেটা আছে, সেখানে কিন্তু
এক্সট্রিম ডানরা রুল করছে, সেটার প্রভাবটা কতখানি আমাদের উপর এসে পড়ে সেটার উপর ডিপেন্ড করে। তবে আমি মনে করি যে অ্যাজ এ বাঙালি, আমরা বাংলাদেশের মানুষ, আমরা কিন্তু সবাইকে নিয়ে থাকার মানুষ। আমরা ঈদও করি, পূজা পার্বণেও আমরা আনন্দ করি। আমরা ওই সেই কি পুজো হয়, কালী পুজো হয়, কালী পুজোও আমরা এই বাতি জ্বালাই ছাদের উপরে ভূত তাড়ানোর জন্য। তো সুতরাং আমরা ওই কালচারে বড় হয়ে যে জাতি, সে জাতি এক্সট্রিম ডান হতে পারে না। আচ্ছা, এবার একটু সিরাজগঞ্জ 2 আসনের প্রার্থী, হ্যাঁ, ইকবাল মাহমুদ টুকুর কাছে জানতে চাই, ওনার ভোটারদের জন্য আসলে কি কমিটমেন্ট আছে? 5টা এমন কোনো কিছু যেটা আসলে দেশের জন্য বড় প্রভাবক হিসেবে কাজ করবে বা দেশের সবকিছুর উপর বড় প্রভাব ফেলবে, এলাকার জন্য ফেলবে। 5টা আমার প্রথমে আমি এলাকাতে বলি আর কি, আমি এলাকাটাকে একেবারে মানে সন্ত্রাস মুক্ত করতে চাই। তার জন্য আমাকে যে কষ্ট দিতে আমি দেবো। আমার একটা স্বপ্ন যে আমার দেশের, আমার শহরের, আমার গ্রামের ইভেন একটা মেয়েও যেন রাত্রে অন্ধকারে একা একা হেঁটে যেতে পারে, কেউ যেন বিরক্ত না করে। এটার জন্য আমি আগামী 5 বছর আমি ডেডিকেট করব। মৃত্যুর আগে আমি এই জিনিসটা যদি করে যেতে পারি, আমার সবচেয়ে বিগেস্ট স্যাটিসফ্যাকশন হবে। আর 2 নম্বর হলো যে আমি গ্রিন রেভলিউশনে বিশ্বাস করি, সবুজ বিপ্লবে বিশ্বাস করি। গত ফ্যাসিস্ট সরকার যত্রতত্রভাবে এই বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল পার্ক টার্ক করে হাজার হাজার মানুষকে ডিস্ট্রিবিউট করে দিয়েছে। ইউনো, আমি ডেভেলপমেন্ট করব, আমি কেন আমার নাগরিককে কষ্ট দিয়ে ডেভেলপমেন্ট করব? এখন যে এই লোকগুলোর জমি নিয়েছে, যে কয়টা টাকা পেয়েছে, তারা চাষবাস করে খেত ওইসব জমিগুলোতে, যে সব টাকা পয়সা পেয়েছে, টাকা ফুরিয়ে যেতে কতক্ষণ। আর আমি দেখি এই সব লোকগুলো যে ওই ডিস্ট্রিবিউট হয়ে তারা এই বাতের নিচে আছে, ওই একটা করে আছে, বস্তি করে আছে, করে আছে, এদের ছিন্নমূল হয়ে গেছে, উদ্বাস্তুর মতো হয়ে গেছে। হোয়ারাস ওরাই কিন্তু ওই জমিতে কিন্তু ধান ফলাতো, প্রচুর ধান ফলাতো। এখন এই যে ধান ফলানো বন্ধ হয়ে গেল, কবে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হবে, কবে ইন্ডাস্ট্রিতে লোক আসবে, কবে হবে? আর এইভাবে জমি যেগুলো নিয়ে যাওয়া হয়, তারপরে যে আমাদের মানুষ তো বাড়ছে, আমাদের খাদ্যের অভাব তো আছে, সেই খাদ্য বলে আরও বেড়ে যায়, তাহলে আমার ইম্পোর্ট কস্ট কত হবে? আমরা এগুলো করি না। আর সবচেয়ে হলো যে ইন্ডাস্ট্রিটাকে পরিবেশ বান্ধব হতে হবে। আমার যমুনার পাড়ে তোমার অনেক ল্যান্ড নিয়ে গেছে, 900 একর না কত একর ল্যান্ড নিয়েছে, হাজার হাজার পরিবার উদ্ধ্বস্ত হয়ে গেছে। এখন আমি ওইখানে যদি অ্যাফ্লুয়েন্ট প্ল্যান্ট না দেওয়া যায়, সেন্ট্রাল অ্যাফ্লুয়েন্ট প্ল্যান্ট যদি না করে, তাহলে যমুনার পানিটা বিষাক্ত হবে। কারণ যমুনা নদীর পাড়ে করা হয়েছে। তোমার যদি ইন্ডাস্ট্রি করতে হয়, হোয়াই ডোন্ট ইউ রিক্লেম ল্যান্ড? সিরাজগঞ্জ নদী ভাঙ্গন দেশ তো সেই নদী ভাঙ্গন মধ্যে জমির সংখ্যা কমে যাচ্ছে। আবার সেই জমিতে আবার মানুষকে উৎখাত করে ইন্ডাস্ট্রির কথা বলে দখল করে নিয়ে বড় বড় ব্যবসা করে নিচ্ছ, ইন্ডাস্ট্রির দেখা নেই। আর ইন্ডাস্ট্রি দেখা হলে ওই লোকগুলোর কয়টা লোকের চাকরি হবে? এই একটা। 2 নম্বর হলো যে অ্যাফ্লুয়েন্ট প্ল্যান না বসালে এই যে যমুনার পানিটা নষ্ট হয়ে যাবে। আমাদের সব নদী তো নষ্ট হয়ে গেছে, নদীর পাশে সব। আপনি সেই কাজটা করতে যাচ্ছেন? আমি চাই যে যদি ওই ইন্ডাস্ট্রি চালু করতে হয়, অ্যাফ্লুয়েন্ট প্ল্যানটা করতে হবে, যেই আসুক না কেন, সেন্ট্রাল অ্যাফ্লুয়েন্ট প্ল্যান করতে হবে। ইন্ডাস্ট্রিকে ছেড়ে দিলে হবে না। ইন্ডাস্ট্রি সবাই দেখে কষ্টটা দেখে যে 2 ঘন্টা কম চালাই, তাহলে আমার কষ্টটা কমবে। ভেরি এক্সপেন্সিভ তো। হয়তো যদি ভাড়া নেয় যদি অ্যাফ্লুয়েন্সের জন্য, তাহলে কিন্তু এটা হবে না। তা আমি সেটা আমার সিরাজগঞ্জের যেটা করেছে, আমি সিরাজগঞ্জের আমরা যখন ক্ষমতায় ছিলাম 2001 সালে 5 সাল পর্যন্ত, আমরা সিরাজগঞ্জ 4500 মেগাওয়াটের একটা হাব প্রকল্প নিয়েছিলাম। ল্যান্ড অ্যাকোয়ার করে, আমি কিন্তু ল্যান্ড অ্যাকোয়ার করিনি, আমি যমুনা নদী থেকে রিক্লেম করছি, অ্যান্ড দ্যাট কস্ট ইজ লেস। আমাদের ওয়াটার ডিপার্টমেন্টের এই ড্রেজিং যে বসে থাকে, ওদেরকে কাজ দিয়েছে, ল্যান্ড করে দিয়েছে বোধহয় কত 70 না 100 একর জমি আমি রিক্লেম করে ওদের উপরে এখন পাওয়ার স্টেশন সব হচ্ছে। ঠিক গো ফর দ্যাট। এই কৃষকের জমির উপরে হাত দিয়ে শুধু কৃষককে ক্ষতি করা হয় না, দেশের ফুডের যে ক্রাইসিস সেটাকে আরও বাড়িয়ে দেওয়া হয়। তো সেটা আমি 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 গ্রিন মানে গ্রিন ইকোনমিতে আমি বিশ্বাসী, এবং কৃষক আরও যাতে আরও ভালো উৎপাদন, কৃষক আবার তার জমিতে ফিরবে এবং সে যেন ভালো উৎপাদন করতে পারে, তার জন্য আমাদের কৃষিকাজ। ওকে,
হ্যাঁ। এইটা হলো 2 নম্বর। 3 নম্বর হচ্ছে হলো আমাদের শহরের মাঝখানে একটা খাল আছে, সেটার নাম হলো কাটাখালী। এটা ব্রিটিশ আমলে পাটের ব্যবসা করার জন্য এই কাটাখালীতে তৈরি করে মেইন রিভারের সাথে মানে যমুনার সাথে লাগিয়ে দিয়েছিল। এটা এখন বাদ করে বন্ধ হয়ে গেছে। হয়তো এই কাটাখালীটা হলো মানুষের লাইফ লাইন, শহরের লাইফ লাইন। এই কাটাখালীটাকে খনন করে আমাদের যে প্রোগ্রামই আছে, নদী খনন আছে, করে আমরা ওই আমাদের একটা ওইদিকে ফুলজোন নদী আছে, নদীর সাথে লাগিয়ে দেব। তাহলে এই যে পানির ফ্লোটা থাকবে, পরিষ্কার পানি থাকবে, মানুষ অক্সিজেন নিতে পারবে কি নদীর এই খালের পাশ দিয়ে ঘুরে। এইটা 3 নম্বর হলো। 4 নম্বর হলো যে এই যে খাল আমরা খনন করব, সারা দেশে খাল খনন করব, খালের পাশে 2 পাশে আমরা হয় বনায়ন করব অথবা এখানে ফল চাষ করব। বিশেষ করে পেঁপেটা চাষ করা যায়, নদীর পাড় দিয়ে পেঁপে চাষ করা যায়, এই করা যায়, তারপরে পেয়ারা চাষ করা যায়। তো এখানে আমার মানুষ, কৃষকরা লাভবান হবে এটা করে, সেটা করব। আর 4 নম্বর হচ্ছে হলো যে আমাদের যে শহরগুলো, প্রত্যেকটা শহরই যানজট, এত চলাফেরা করা যায় না। এই ঢাকা শহরে তো আছে, ছোট শহরগুলো আরও খারাপ অবস্থা। হ্যাঁ, যাওয়াই যায় না। দ্যাট ওয়ার্ডার আনতে হবে আমাকে, বিশেষ করে সিরাজগঞ্জ শহরে, আমার নির্বাচন এলাকা, শহরই আমার নির্বাচন এলাকা। ওটাকে আমি মানে একটা ডিসিপ্লিন শহর করার চেষ্টা করবো আর কি। ইটস ভেরি ডিফিকাল্ট, পিপুল হ্যাভ টু সাপোর্ট মি, তাহলে আমি করতে পারবো। আমি ওই যে খালি বললাম যে ওটা আমি খনন করছিলাম, আমার ওই 5 বছরে খনন করেছিলাম, কিন্তু পরে আর সেই রকম করে টাকা এসছে কিন্তু কাজ হয়নি। আচ্ছা, একেবারে শেষ প্রশ্ন আপনার কাছে, সেটা হচ্ছে বড় বড় প্রকল্প, চিন্তা, পরিকল্পনা আপনারা নিয়েছেন, বিএনপি নিয়েছে, কিন্তু সাধারণ মানুষের খুব বেসিক কিছু জিনিসপত্রের দাম কমবে কিনা, কমলে আসলে সেই সাপ্লাই চেনটা কিভাবে হবে, এটা দৃশ্যমান না। আমি যদি সাধারণ মানুষ হিসেবে বলি, আমার যানজট কমবে কিনা, সেটার কোনো পরিকল্পনা দৃশ্যমান না। আমি ঠিক মতো হেঁটে বাড়ি ফিরতে পারবো কিনা, একটা ফুটপাথ থাকবে কিনা, দৃশ্যমান না। ডিসেন্ট্রালাইজেশন হবে কিনা, দৃশ্যমান না। আমি ঢাকা শহরে থাকি, আমি এই 5-6টা বিষয়ে আমি আসলে খুব সুনির্দিষ্ট, মানে আমি চোখের সামনে দেখতে পাচ্ছি না। আমি যেটা বলতে পারি আর কি, যে আমরা এগুলোকে আমরা নোট করেছি এবং এটার উপর আমরা কাজ করছি, এবং কীভাবে এটাকে যানজট কমানো যায়, কী করা যায়, এগুলো নিয়ে আমরা মানে অনেক চিন্তা ভাবনা করছি এটা নিয়ে। কিন্তু এটা তো একদিনে না, অনেক দিনের পুরনো সমস্যা। এটাকে করতে হলে তো অনেক মানে রেভলিউশনারি কাজ করতে হবে। অনলি দেন ইউ ক্যান ডু ইট। যেমন ঢাকা শহরে আমি বলি যে 90% বাসের লাইসেন্স নাই। তার মানে আপনাদের কোনো নেতা আসলে, কোনো পরিবহন নেতা আসলে মন্ত্রী হচ্ছেন না, ক্ষমতায় আসেন। I can tell you one thing, that this time business will be different. BNP এখন মিন্স বিজনেস, বিএনপি যেটা চায় সেটা করবে, এবং তারেক রহমানের সেই দৃঢ়তা আছে। বিএনপি মিন্স বিজনেস, সেটার অর্থ তো আবার কিন্তু অন্যরকম হয়েছে। ওই ব্যবসা বলেন না, বিজনেস মানে কি দেশের কল্যাণের যে ব্যবসাটা। আমি ওই বিজনেসটা ওই নিয়েন না, ভালো করছেন আমাকে এক্সপ্লেন করেছেন। দেশের কল্যাণে যা করতে চাচ্ছে সেটা করবে, সেইটার কথাই বলছি। যে আমরা চাচ্ছি যে একটা লিভেবল বাংলাদেশ হোক, আমরা চাচ্ছি যে একটা গণতান্ত্রিক বাংলাদেশ হোক। সেখানে গিয়ে কবে ক্ষমতায় থাকলো আর কবে থাকলো না সেটা সব কথা না, কিন্তু বাংলাদেশটা তো আমার। সেই বাংলাদেশটাকে যাতে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সরকার আসবে, সরকার যাবে, যাতে কোনো সময়ে যেন কেউ যেন স্বপ্নেও চিন্তা না করে যে আমি আবার স্বৈরাচার হব, সেইটার জন্য আমরা কাজ করবো। স্বৈরাচার হতে দেব না, আমরা গণতান্ত্রিক প্রক্রিয়া চালু রাখবো। এবং বিএনপির ট্র্যাক রেকর্ড তাই বলে। বিএনপি কিন্তু ভোট দিয়ে হেরে গেছে। বেগম খালেদা জিয়া কিন্তু কেয়ারটেকার গভর্নমেন্ট দিয়ে ইলেকশন করে হেরে উনি পার্লামেন্টের অপোজিশনে বসেছে। এর বড় ডেমোক্রেসি কি হয়? তার মানে হচ্ছে যে বিএনপি এবার কোনো অরাজনৈতিক কর্মকাণ্ড, অনৈতিক কর্মকাণ্ড, সেটাকে কোনো ধরনের সুবিধা দিবে না। কোনো অরাজনৈতিক মানুষ রাজনীতি করতে পারবে না, ক্ষমতার চেয়ারে বসতে পারবে না। অপরাজনৈতিক মানে আমি রাজনীতি ব্যবসার কারণে, আমার ব্যবসা ফ্লারিশ করার কারণে আমি নমিনেশন নিলাম, আমি এমপি হলাম। এবার কয়টা দিছি? তারপর এবার কয়টা আছে?
এখনো আসলে আমার ক্যাবিনেট বাকি আছে যদি আমি ক্ষমতায় আসি। এবার সেটা নাই, ব্যবসার কারণে কোনো কিছু নাই, 1 নম্বর। 2 নম্বরে যারা পেয়েছে তারা সব বিএনপি করেই পেয়েছে, আবার যোগ্যবোধ করেই পেয়েছে, কোনো যে বড় ব্যবসায়ীকে দিয়েছে তা দিইনি আমরা, 1 নম্বর। 2 নম্বর হলো যে আমরা যেটা বলছি ক্যাবিনেটে তো আমরা অরাজনৈতিক লোক নিতেই পারি, অনেক বিজ্ঞ মানুষ আছেন, অনেক ভালো মানুষ আছেন, তাদের ক্যাবিনেটে নিলে যদি আমাদের যদি লাভ হয় কেন নেব না কেন? দেশের জন্য যেটা লাভ হ্যাঁ, সেটা ভেবে নিবে। সেটাই বললাম তো। তাদের তো আমার গভর্নমেন্টটাকে রান করার জন্য তো লাগবে। এখন সাইফুর রহমান তো একটাই জন্মগ্রহণ করছে, এখন তো সাইফুর রহমান নাই, তো আমাকে তো বিকল্প খুঁজতে হবে, তাই না? তো সুতরাং সে বিকল্প যদি পলিটিশিয়ান থেকে না হয় তাহলে আমাকে বাইরে থেকে নিতে হবে। একেবারেই। দ্য অপশন ইজ দেয়ার। অনেক ধন্যবাদ এবং আপনাদের জন্য শুভ কামনা থাকলো। বিএনপির সাথে যারা সংশ্লিষ্ট তারা অনেক বড় পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছেন, তারা সফলতা কামনা করছেন। আর আমরা যারা সাধারণ মানুষ, আমরা কোনো দল দেখতে চাই না, আমরা দেখতে চাই গণতন্ত্রের পথে আমাদের হাঁটা যারা জারি রাখবে, গণতন্ত্রের পথে যারা দেশকে নিয়ে যাবে, হয়তো তাদের জন্যই ব্যালটে আমরা ছাপ দিব। পোস্ট দেখুন, ভাবুন, করুন, পোস্টের সাথেই থাকুন।